এবার একটু পড়াশোনা করো জানেমান, না হলে সামনের টেস্টে পাশ করবে কি করে? তুর্যের বুকের সাথে লেপ্টে আছে কণ্ঠ। ঠান্ডার দিনে একদমই সে কম্বলের নিচ থেকে বের হতে চায় না। তুর্য এসে বিছানায় বসতেই গুটিসুটি হয়ে তার বুকে লেপ্টে গেল কণ্ঠ। পড়ব না, ভাল লাগে না। তুর্য স্ফীত হাসল। কণ্ঠের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, না পড়লে হবে? কণ্ঠ তুর্যের গালের সাথে গাল ঘষে দেয়। খোঁচা খোঁচা দাড়িগুলো লাগে কণ্ঠের। উফ, লাগছে তো। তুর্য হাসে। এটা কি আমার দোষ? নিজেই তো গাল ঘষেছ। কণ্ঠ তুর্যকে জড়িয়ে ধরে। তুর্য কপালে চুমু দিয়ে চোখ বুঝে নেয়। তৎক্ষণাৎ দরজায় টোকা দিল সাহা খান। তুর্য, বাবা তুর্য। তুর্য বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সাহা খান বাইরে দাঁড়িয়েই আওড়ায়, শহীদ এসেছে তোর সাথে দেখা করতে। তুর্য শুকনো শ্বাস ফেলে বলে, আচ্ছা, আমি আসছি। সাহা খান বের হয়ে যেতেই কণ্ঠ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তুর্যর কাছে যেতেই দুপা পিছিয়ে গেল কণ্ঠ। কি হলো? কিছু না। কণ্ঠ ওয়াশরুমে চলে গেল। তুর্য মুচকি হেসে, বউটা তার বড্ড অবুঝ। ড্রয়িং রুমে ড্রেস পরে বসে আছে সহিতা। বারংবার হাতের ওয়াশের টাইম দেখছে। তুই এখানে হঠাৎ? সূর্য সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করে সহিতার উদ্দেশ্যে। সহিতা নড়েচড়ে বসল। নিজেকে ধাতস্থ করে বলে, তুর্য, আমি বলছিলাম যে ইয়ান কল করেছিল। বলেছে বিকেলে কলেজ ফ্রেন্ড সবাই সার্কেল ক্যাফেতে আসবে, আমাদেরও যেতে হবে। তুর্য ভুরু কুঁচকাল। তো? সহিতা মেকি হেসে বলে, বলছিলাম তুই আর আমিও যদি যাই একসাথে। তুর্য মুহূর্তে মুখের রং বদলে ফেলে, কিছুটা গম্ভীর জোটে নেওড়ায়। আমার ওয়াইফ থাকতে আমি হঠাৎ তোর সাথে যেতে যাব কেন সহিতা? তুর্য, এটা ফ্রেন্ডস আড্ডা, ওখানে তোমার ওয়াইফ যাবে মানে? তুর্য ভাব নিয়ে সোফায় বসে তাচ্ছিল্য করে বলে, কি বলতো সহিতা, আমি না বউ পাগল, বউ ছাড়া কোথাও যাই না, তাই ওকে সাথে নিয়ে যাব। সহিতা চরম পর্যায়ে রেগে গেল। ওদিকে দোতলায় দাঁড়িয়ে ওদের দেখছে কণ্ঠ। কি কথা হচ্ছে তা বুঝতে পারছে না। মাঝে মাঝে দেখছে তুর্য হাসছে, সহিতাও কাঠার পিঠে মুচকি হাসে। এগুলো ভীষণভাবে কষ্ট দিচ্ছে কণ্ঠকে। কিছুক্ষণ কথা বলে চলে গেল সহিতা, কিন্তু যাওয়ার আগে দোতলার দিকে নজর পড়তে কণ্ঠকে দেখে বাঁকা হাসল সে। হ্যালো হ্যালো, এটা কিন্তু ঠিক না। আই লাভ ইউ। অরিন তুফাইলের পাশে পা মিলিয়ে হাঁটছে, বারবার একটা কথাই বলছে। তুফাইল অস্ফুট স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, বিকালে দেখা করো, তখন বলবো। অরিনের অধরে মিষ্টি হাসি খেলে গেল, চোখ দুটো চিকচিক করছে। তুফাইল অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে একবার তাকালো অরিনের দিকে। মেয়ে একটু বেশি মায়াময়। মিস ক্যাথিয়ান মাম্মা। অরিন মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে। অরিনকে খুশি দেখে উনি নিজেও খুশি হয়। ও মাই ওনি, হোয়াট হ্যাপেন্স? তোমাকে খুব হ্যাপি লাগছে। অরিন উৎফুল্ল হয়ে উঠল। ইউ নো মাম্মা, তুফাইল বলেছে আজ বিকেলে ওনার সাথে দেখা করতে, আমাকে হয়তো অ্যাকসেপ্ট করে নেবে। ও মাই গড, ইটস গ্রেট নিউজ। তাহলে তুমি তোমার লাভ, আই মিন ভালোবাসা পাবে? ইয়েস ইয়েস মাম্মা, আই এম সো হ্যাপি। অরিনকে খুশি থাকতে দেখে বেশ আনন্দিত হয় মিস ক্যাথিয়ান। বিয়ে করবে আমায়? জনসম্মুখে এভাবে ভালোবাসা প্রকাশ করতে আছে, এটা মোটেও ঠিক নয়। লজ্জায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তোহা। সি, সবার সামনে এমনভাবে ভালোবাসা প্রকাশ করতে আছে। শান অধর টেনে হাসল। মেয়েটা বড্ড অবুঝ। ভালোবাসা প্রকাশ করতে না পারলে সেটা কেমন ভালোবাসা? তোহা মাথা নুয়ে অস্ফুট স্বরে বলো, বেশি প্রকাশ করলে তা হারিয়ে যায়। শান হাঁটু গেড়ে বসল। টকটকে লাল গোলাপগুলো তোহার সামনে বাড়িয়ে দিল। আগে ভালোবাসা গ্রহণ করো, এরপর দেখো যতই আমি প্রকাশ করি, হারাবো না। তোহার নিশ্চুপ এদিক ওদিক তাকায়, কেউ দেখছে কিনা তাই লক্ষ্য করছে। আসলে আমি, হ্যাঁ বুঝেছি, তুমি তোমার চাচা চাচির মতামত ছাড়া কিছুই করতে পারবে না, তাই তো? তোহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সান স্ফীত হেসে বলো, সব সামলে নেব, আপাতত তোমাকে আমার বন্ধুদের সাথে মিট করাবো। তোহা আবারও আগের ন্যায় মাথা নাড়ালো। তারিফ একটা মুভির অডিশন দিতে গিয়েছে স্টুডিওতে। এর আগেও বার কয়েক অডিশন দেওয়ার পরেও পারেনি তারিফ। তার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও টাকার জন্য তাকে বারবার রিজেক্ট করেছে। এবার পুরো কনফিডেন্স নিয়ে যাচ্ছে তারিফ। স্টুডিওতে ঢোকা মাত্রই দেখলো আর কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে। তাতে আন্দাজ করতে পারলো অনেকেই অডিশন দিতে এসেছে।
পাশে রাখা একটা চেয়ারে বসলো তারিফ। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। কি হবে জানা নেই, তবে নিজের উপর তার বিশ্বাস আছে। তারিফ, মেয়েলি কণ্ঠে ভড়কে গেল তারিফ। ঘুরে তাকাতে চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। তুমি? তারিফাকে দেখে বেশ অবাক হয় তারিফ। তারিফা তাদের প্রতিবেশী ছিল এবং কিতার সঙ্গে বিয়েও ঠিক হয়েছিল তারিফের। কিছু কারণবশত সেই বিয়ে ভেঙে গেল, কিন্তু মনের এক কোণে সুপ্ত অনুভূতি ছিল তারিফার জন্য তারিফের মনে। তারিফা তারিফকে দেখে অধর বাঁকিয়ে বলল, তুমি এখানে কি করছো? বাই দ্য ওয়ে, ইউ নো ইটস মাই হাজব্যান্ড স্টুডিও। তারিফ শুকনো শ্বাস পেল। সে সত্যিই জানতো না এই স্টুডিও তারিফের হাজব্যান্ডের। যদি জানতো তাহলে হয়তো কখনোই আসতো না। আসলে আমি অবশ্য জানতাম না তোমার হাজব্যান্ডের স্টুডিওটা। আমাকে এখান থেকে অডিশনের জন্য ডাকা হয়েছিল, তাই এসেছিলাম। তারিফা চিবুক শক্ত করে বলে, ওকে, তাহলে দাও তুমি অডিশন। তারিফা নিজের স্টাইলে ভেতরে প্রবেশ করলো। তারিফ নিষ্পলক চেয়ে থাকে। মেয়েটা খুবই স্বার্থপর। ভালো হয়েছে ওর সাথে বিয়ে হয়নি, তাহলে কি থেকে কি হতো। তবুও ভেতরে একটা খারাপ লাগা কাজ করলো তারিফের। যতই হোক, একটা সময় তাকে ভালোবেসেছিল। বিকেলের দিকে সবাই কণ্ঠের বাড়িতে গেল পড়াশোনা নিয়ে আলোচনা করতে। কণ্ঠ প্রথম দিকে একটু ঘাবড়ে গেল, এটা তার শ্বশুর বাড়ি, যদি কেউ কিছু বলে। কিন্তু তাকে অবাক করে দিয়ে অহনা খান সদরে আপ্যায়ন করে সবার। কণ্ঠকে চোখের ইশারায় বলে ওদের ঘরে নিয়ে যেতে। কণ্ঠ সবাইকে নিজেদের রুমে নিয়ে গেল। সবার বিষয়টি ভালো লাগলেও সাহা খানের একদম পছন্দ হয়নি। তিনি ভীষণ বিরক্ত হয়। বেলকনিতে বসে আছে সবাই, ওদিকটায় অনেকটা জায়গা থাকায় কারো বসতে অসুবিধা হয়নি। এই কণ্ঠ, তোর কি হয়েছে বলতো? তাহিয়ার প্রশ্ন রীতিমতো এড়িয়ে গেল কণ্ঠ। কই কিছু না তো, তোরা কি খাবি বল, আমি নিয়ে আসছি। ব্যাপারটা বেশ ধরতে পারলো শান, কণ্ঠ যে তাদের থেকে কিছু একটা আড়াল করছে। এই কণ্ঠ, তুই এভাবে এড়িয়ে যাচ্ছিস কেন? ওর কথায় সায় দেয় সোহা। হ্যাঁ ভাই, তোর হলো কি? ইদানিং গ্রুপ কলেও পাওয়া যায় না, মন খারাপ নাকি? রিয়া ফোরন কেটে বলো, আরে বুঝিস না, দুলা ভাই ওরে সারা রাত পড়াশোনা করায়, তাহলে কি কষ্ট। কণ্ঠ সরু দৃষ্টিতে তাকালো রিয়ার দিকে। রিয়া চুপ করে গেল। সকালে শহীদের ব্যাপারটা বলতে চায় না কণ্ঠ। যতই হোক, তুর্য স্যার তার স্বামী হয়, কিভাবে কারো সামনে তাকে ছোট করবে? কখনো সম্ভব নয়। সবটা আড়াল করতে বলে ওঠে কণ্ঠ, আরে তেমন কিছু না, সামনে পরীক্ষা, তাই নিয়ে একটু ভয় হচ্ছে আর কি। সবাই কণ্ঠের কথা মেনে নেয়। এরপর থেকে একে একে সবাই নোট বের করে পড়তে শুরু করে। তারিফের ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসলো। মেসেজ চেক করতেই চমকে ওঠে, এই ডিঙ্কা চিঙ্কা ডিঙ্কা চিঙ্কা। তারিফের নাম দেখে সবাই হু হু করে হেসে উঠল। মামা, কি হয়েছে তোর? সোহা প্রশ্ন শুনে তারিফ চেঁচিয়ে বলো, মামা, আমার সিলেকশন হয়ে গেছে ওর রে। সবাই বেশ খুশি হয় তারিফের সিলেকশন হওয়াতে। রিয়া আর চোখে তাকায় তারিফের দিকে। হঠাৎ ফিক করে হেসে উঠল সে আনমনেই। হাসিটা চোখের আলো না কণ্ঠের। ভুরু উঁচিয়ে দুজনকে পরখ করল সে। বিকেলে সবাই মিলে ঠিক করলো কিছু একটা করা যাক, যাতে সবাই এক্সামের আগে আনন্দ করতে পারে। কিন্তু কি করবে তা কেউ ঠিক করতে পারল না। অবশেষে সবাইকে অবাক করে দিয়ে তুর্য এসে বলল, সামনের ৮ তারিখ কলেজ থেকে ট্যুরে যাওয়ার কথা বলেছে। সেটা শোনার পর সবাই খুব আনন্দিত হয়। তুর্য বার কয়েক কণ্ঠের দিকে তাকায়, কিন্তু কণ্ঠ বারবার মুখ ঘুরিয়ে নেয়। তুর্য ঠোঁট কামড়ে হাসে। বউয়ের রাগ ভাঙাতে হবে। রাত ৮টার দিকে বিছানায় শুয়ে আছে কণ্ঠ। উল্টো পাশে শুয়ে আছে তুর্য। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। ওদিকে কণ্ঠ এদিক সেদিক করছে। ঘুম আসছে না তার একদমই। হঠাৎ মনে পড়ল অনেকদিন ধরে ফেসবুকে কিছু পোস্ট করে না সে। তাই বালিশের নিচ থেকে ফোন বের করে ফেসবুক অন করলো। একটা পোস্ট লিখলো কণ্ঠ, কত ছেলে প্রপোজ করেছে, কাউকে পাত্তা দেই না। সাথে ছিল খুব বাঁকানো একটা ইমোজি। মুহূর্তে নোটিফিকেশনের টুংটুং শব্দ আসতে থাকলো। অনেকেই কমেন্ট করছে। তার মধ্যে একটা কমেন্ট চোখ আটকে গেল। রাগে ফুঁসতে থাকলো। তুর্য কমেন্ট করেছে, পাবলিক প্লেসে তার ইজ্জত খেয়ে দিল, বড় বড় অক্ষরে লিখেছে। অথচ কলেজের প্রফেসরকে চিঠি লেখার অপরাধে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। কথাটা ভীষণ গায়ে লাগলো তার। মুহূর্তে ফোন রেখে বিছানায় উঠে বসলো। তুর্যকে উদ্দেশ্য করে বলল, এই যে, আপনি আমার সাথে লাগছেন, কোন দুঃখে? তুর্য টান টেনে মিষ্টি কণ্ঠে আওড়ায়, কি করলাম গো? কণ্ঠ দাঁতে দাঁত খিচিয়ে বলো, কমেন্টে ওইসব কি বললেন? তুর্য ফিক করে হেসে উঠল,
যেটা সত্যি সেটাই তো বললাম। আর তুমি তো আমাকে চিঠি দিয়েছিলে, মনে নেই? কণ্ঠ নিজের ভাবমূর্তি বজায় রেখে বলো, ওইটা তো ডেয়ার ছিল। হুম, আপনাকে চিঠি দিতে আমার বয়ে গেছে। তুর্য হাসল, হামলে পড়ল কণ্ঠের উপর। বিছানায় দু হাত উপর দিকে চেপে ধরে নেশা ভরা কণ্ঠে বলে, বউ, ইচ্ছে করে। কণ্ঠ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কে ইচ্ছে করে? ওই সহিতা ওরফে শাকচুন্নিকে ভালোবাসতে? তুর্য শব্দ করে হেসে দেয়, এবার শাকচুন্নি, তাহলে তুমি কি? কণ্ঠের রাগ হলো, ও বাবা, যেই আপনার গার্লফ্রেন্ডকে কিছু বললাম তাতেই আমাকে আপনি বকা দিচ্ছেন। তুর্যের ভাবভঙ্গি বদলে যায়, ছেড়ে দেয় কণ্ঠকে, উল্টো হয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। মেয়েটাকে সেই বিকেলে আসতে বলেছিল তুফাইল, কিন্তু অরিন আসেনি। তাচ্ছিল্যর হাসি হাসল তুফাইল। এই কয়দিনেই ক্লান্ত হয়ে গেল, সে কি বুঝবে ভালোবাসার মানে? কথাটা ভেবে বেলকনিতে চলে গেল তুফাইল। মুঠোফোন বের করে ফোন করলো কণ্ঠকে। হ্যাঁ ভাইয়া বলো, কেমন আছো, কি অবস্থা? তুফাইল আকাশের দিকে তাকিয়ে বলো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমার কাজ কবে শেষ হবে বলো তো? ফিরবে কবে? খুব তাড়াতাড়ি ফিরবো। কণ্ঠ খানিকটা দুষ্টুমি করে বলে, সাথে আমার অরেন ভাবিকে নিয়ে এসো। কথাটা বলে ফিক করে হেসে উঠল কণ্ঠ। তুফাইলও হাসলো। আরে ছাড় তোর কথা, মেয়েটা পাগল। কণ্ঠ বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ওই মেয়েটা কিন্তু একদম আমার মতো। তুফাইল আনমনেই বলে উঠল, খুবই চঞ্চল, একদম তোর মতো। ওহো, তাহলে তাড়াতাড়ি ভাবি বানিয়ে নিয়ে আসো। তুফাইল শুকনো শ্বাস ফেলল। আচ্ছা রাখছি, আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে সময় কাটালো তুফাইল, এরপর ঘুমাতে চলে গেল। তনয়া আহমেদ রান্না করছে। ওদিকে আনিকা আহমেদ সবাইকে খাবারের জন্য টেবিলে আসতে বলে। আনিকা আহমেদের মন খারাপ, ছেলেটা কতদিন হলো বাড়ি নেই। মা, আজকে কি রান্না হয়েছে? টেবিলের একটি চেয়ারে বসল রিয়া, ওর পাশেই বসেছে শাহাদ আহমেদ এবং আহাদ আহমেদ। আনিকা আহমেদ সবাইকে প্লেট দিতে দিতে বলল, আজকে তোর বড় মা রান্না করেছে, জাল ফ্রাই সাথে ফ্রাইড রাইস। রিয়া প্রচণ্ড খুশি হয়, ওয়াও, এতদিন পর। মা, ভাইয়া তো এগুলো বেশ পছন্দ করে। শুকনো শ্বাস ফেলল আনিকা, কি জানি ছেলেটা ওখানে কি খাচ্ছে না খাচ্ছে। আহাদ আহমেদ আনিকা আহমেদকে আশ্বাস দিয়ে বলেন, আনিকা এমন চিন্তা করো না, তুফাইল আর মাত্র কিছুদিনের মধ্যেই চলে আসবে। হ্যাঁ ভাইয়া, আমারও তুফাইলের জন্য মনটা খারাপ করছে। শাহাদ আহমেদ বেশ মলিন মুখে কথাটা বলল। রিয়া কি যেন একটা ভেবে ফোন অন করলো। তাতে কারো একটা মেসেজ আসতে এসে সবাইকে উদ্দেশ্য করে বলো, আচ্ছা মা, তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। রিয়া তড়িতে দোতলায় ছুটল। আরে কোথায় বাল, খেয়ে নে। রিয়া শুনল না, উপরে চলে গেল। মেয়ের এই খামখেয়ালি একদম পছন্দ নয় তার। কিছুক্ষণ পর তনয়া আহমেদ খাবার নিয়ে আসেন, সবাইকে দিতেই খেতে বসলো সবাই। ইয়েস, জানেমান বলেন। তোহা হাসলো, ভীষণ হাসি পাচ্ছে তার। বয়সের থেকে বড় এই পুরুষ তাকে কত ভালোবাসে, ভাবতেই আনন্দ লাগে। তোহা শানকে খানিকটা বিরক্ত করার জন্য বলে। তোহা মিনমিনি বলে, বলছি আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সান ঠোঁট কামড়ে হাসছে, আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দিল সান। তোহা অবাক হলো, ফোন রেখে দিল কেন? আধ ঘন্টা পর আবার সান ফোন করলো তোহাকে। তোহা বেশ গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে? সান স্মিথ এসে বলো, বাইরে আসো, দাঁড়িয়ে আছি। তোহা পা টিপে টিপে বাইরে এলো। দু তিনটে ফ্লেভারে দাঁড়িয়ে আছে সান। আইসক্রিম? তোহা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। সান টুপ করে তোহার কপালে চুমু এঁকে দেয়। আমার জানের একটা টুকরো কিছু চাইবে আর আমি দেব না, এটা কি সম্ভব? তোহা মিষ্টি হাসি দেয়। সান এখানেই থেমে নেই, আচমকা জড়িয়ে ধরে তোহাকে। কি করছেন? চাচে জেগে যাবে। উফ সরি, ভুলেই গেছি। এরপর দুই প্রেমিক যুগল বাইরে উঠোনে বসে আইসক্রিম খায়। সারাদিন গা গুলিয়ে উঠছে নীলার, কেমন জানি লাগছে তার, বারবার বমি হচ্ছে তার। বিকেলের দিকে শাফিন অফিস থেকে বাড়ি ফিরে দেখল নীলা বিছানায় শুয়ে আছে। পরনের স্যুট খুলে ডিভানের উপর রেখে দেয় শাফিন। কি হয়েছে নীলা, শরীর খারাপ? নীলা পিটপিটে চোখে তাকায় শাফিনের দিকে। ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে। শাফিন কপালে হাত দেয়, জ্বর আছে কিনা দেখতে। জ্বর তো নেই, তাহলে কি হয়েছে? নীলা আলতো হাতে আঁকড়ে ধরে শাফিনকে।
কষ্ট হচ্ছে খুব। হুম, ঘুমাও, কাল সকালে ডাক্তারের কাছে যাব। নীলা শাফিনের বুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। সহিতা নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে বলে রেখেছে তুর্য এমন একটা ইডিয়েট মেয়েকে বিয়ে করেছে যে অলওয়েজ বোকার মতো কাজ করে, কোনো কিছুতেই পারফেক্ট নয় এবং কি কলেজের পরীক্ষায় পাশ করতে পারে না। সবাই বেশ মজা উড়ায় তুর্যের। সহিতা ঠিক করে সবার কাছে হেনস্থ করবে তুর্যকে। এবার দেখো তুর্য আমি কি করি। খুব ভালোবাসা তোমাদের, তা জানালা দিয়ে পালাবে। কলেজ ক্যাম্পাসে বসে আছে সবাই, সবেমাত্র একটা ক্লাস শেষ করলো। কণ্ঠ শিডিউল চেক করে দেখছে দ্বিতীয় ক্লাস তুর্য ছাড়ের। কেন জানি আজকে ওনার ক্লাস করতে একদমই ভালো লাগছে না কণ্ঠের। বেল বেজে উঠল, সবাই ক্লাসের দিকে ছুটে। তুর্য সেকেন্ড ইয়ারের ক্লাস শেষ করে খানিকটা রেস্ট নিচ্ছিল। বেল শুনে ফির নিজের আরেকটি ক্লাস নেওয়ার জন্য অফিস রুম থেকে বেরিয়ে ক্লাসরুমের দিকে রওনা দেয়। ক্লাসে ঢোকা মাত্র সবাই চুপ করে গেল। তুর্য বই টেবিলের উপর রেখে বোর্ডে লিখতে শুরু করে। পুরোটা ক্লাস কণ্ঠ মনোযোগী ছিল। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার সুদর্শন বরের দিকে। বার কয়েক আর চোখে তাকায় তুর্য, অতঃপর আবারও নিজের কাজে মন দেয়। ক্লাস শেষে সবাই নোটিশ বোর্ডে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে গেছে নোটিশ দেওয়া হয়েছে। সবাই ওখানে গিয়ে নোটিশ দেখে আসছেন। ট্যুরের প্রোগ্রাম নিয়ে লেখা হয়েছে। সম্পূর্ণ খরচ কলেজ কর্তৃপক্ষের। যারা যাবে তারা নাম রেজিস্ট্রেশন করতে বলেছে। সবাই নাম রেজিস্ট্রেশন করলেও কণ্ঠ করল না। এটা কেউ দেখেনি। অফিসের একজন সহকর্মী অ্যাক্সিডেন্ট হওয়ায় দরুন হসপিটালে ভর্তি আছে। তাকে দেখার জন্য হসপিটালে গেল তুফাইল। তার কথা হলো সে একজন কর্মী হলেও মানুষ তো অবশ্যই একজন বস হওয়ার দরুন তাকে এক নজর দেখা উচিত। হসপিটালে পা রাখতে রিসেপশনে মিস ক্যাথিয়ানকে দেখতে পায় তুফাইল। এগিয়ে গেল ওনার দিকে। মিস ক্যাথিয়ান, আপনি এখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে মিস ক্যাথিয়ান। তুফাইলকে দেখে বেশ খুশি হলেন। মাই বয়, এঠো ডেমুই আসনি কেন? হোয়াই? আসলে মিস ক্যাথিয়ান আমি একটু বিজি ছিলাম। তা বলুন কেমন আছেন? আর অরেন কোথায়? মিস ক্যাথিয়ানের কপালে ভাঁজ পড়ল। ধরা গলায় বলল, ইউ নো, অনি হসপিটালে এডমিট আছে। কি? বিস্ময় নিয়ে বলো তুফাইল। অ্যাকচুয়ালি তোমার সাথে মিট করতে গিয়েছিল অনি, দেন ওর অ্যাক্সিডেন্ট হয়। তুফাইল চমকে ওঠে। হঠাৎ কেন জানি তার ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি জিজ্ঞেস করে, কেবিন নাম্বার বলুন। কেবিন 12। তুফাইল তড়িতে সেদিকে ছুটে। কেবিনের বেডে শুয়ে আছে অরেন। মাথায় ব্যান্ডেজ করা আছে, হাতেও ব্যান্ডেজ করা। অরেন? ঘাড় ঘুরাতে বেশ কষ্ট হচ্ছে অরিনের, তবুও কষ্ট করে দরজার দিকে তাকালো। তুফাইলকে দেখে অধর টেনে হাসল। ধরা কণ্ঠে আওড়ায়, আপনি এসেছেন? উফ, সত্যি বিশ্বাস হচ্ছে না। অরিন নিচ থেকে উঠতে চেষ্টা করে ব্যর্থ হয়। তুফাইল ওর কাছে এসে বসে। উঠতে দিল না তাকে। খানিকটা রাগ মেশানো কণ্ঠে শোধায়, তুমি এমন কেন মেয়ে? নিজের খেয়াল রাখতে পারো না? এত চঞ্চল হতে হবে কেন? খারাপ কিছু একটা হয়ে গেলে কি হতো? অরিন ফিক করে হেসে উঠল। কি আর হতো? আপদ বিদায় হতো। তুফাইল ধমকের স্বরে হিসিয়ে বলো, চুপ। এসব বলে থাপ্পড় দেব। অরেনের মুখটা মুহূর্তে অমাবস্যার রাতের মতো হয়ে গেল। ইস, কি অবস্থা করেছে নিজের। ডক্টর কোথায়? আমি কথা বলছি। তুফাইল বের হয়ে ডক্টরের কাছে গেল দেখা করতে। অরেনের ভীষণ শান্তি লাগছে। এই ছেলে নাকি তাকে ভালোবাসে না। নিজের মনেই হাসতে থাকে অরেন। ওই ডিঙ্গাচিকে আহা ওহো। তারিফ নিজের মতো নাচতেই ব্যস্ত। হঠাৎ ওকে এমন খুশি দেখে সবাই জানতে চায় খুশির কারণ। তারিফ অধর টেনে হাসে, বেশ আনন্দ নিয়ে বলে, মামাগণ, আমার সিলেকশন হয়ে গেছে। আহা ওহো। কি? সবাই একসাথে বলে ওঠে। অবশেষে সবাই তারিফের আনন্দে আনন্দিত হয়। ছেলেটা অনেকদিন ধরে চেষ্টা করছে। অনেকগুলো অডিশন দেওয়ার পরেও ফল পায়নি, তবে এইবার হয়েছে। কণ্ঠ সবার মাঝখান থেকে বলে ওঠে, দেখ তারিফ, তুই যেহেতু চান্স পেয়েছিস সেক্ষেত্রে আমাদের একটা ট্রিট চাই। হ্যাঁ রে, সবাই ট্রিট নিয়েই ছাড়ব। সবাই এক প্রকার চেপে ধরে তারিফকে। অবশেষে সবাইকে শান্ত করতে বলে ওঠে, ওকে ওকে, সবাই পাবি, কিন্তু এখন চল ক্লাসে যাই। বাড়িতে আসা মাত্র দেখলো বিছানার উপর ব্যাগ গোছানো। দেখে অবাক হয় কণ্ঠ। এগুলো কার? ব্যাগ খুলে দেখে ভেতরে কণ্ঠের কিছু জামা কাপড় রাখা আছে। আশ্চর্য, এগুলো তো আমার, কিন্তু এগুলো ব্যাগে রেখেছে কে? আমি। পুরুষালী কণ্ঠ শুনে গাড় ফিরিয়ে তাকালো কণ্ঠ। তুর্য দাঁড়িয়ে আছে। এগুলো তোমার, আমি গুছিয়ে দিলাম। কণ্ঠ শুকনো শ্বাস ফেলে বলো, কেন? তুর্য দরজার কাছে হেলান দিয়ে আওড়ালো,
তুমি নাকি ট্যুরে যাবে না? দেখলাম তো নাম নেই। কণ্ঠ আগের ন্যায় বলে, হ্যাঁ, ইচ্ছে নেই আমার। তুর্য স্ফীত হাসল। তাই? যাই হোক, তোমার কষ্ট করতে হয়নি, আমি তোমার নাম দিয়ে দিয়েছি। কণ্ঠর নাক মুখ কুঁচকে নেয়। কেন দিলেন? আমি তো যাব না। তুর্য দুষ্টুমি করে বলে, আমি কোলে করে নিয়ে যাব। কণ্ঠ রাগে গজগজ করে ওঠে। আপনি এমন কেন করছেন স্যার? তুর্য বেশ ভাব নিয়ে বলে, কারণ আমি তোমার স্যার এবং হাজবেন্ড। কণ্ঠ মুখ বাঁকিয়ে ফেল। ভীষণ রাগ হচ্ছে। সে যে রেগে আছে তার কোনো পাত্তাই নেই। রাগ ভাঙানোর চেষ্টাই করল না। আমি যাব না। তুর্য কণ্ঠের নিকটে আসে। কণ্ঠের ওড়নার শেষ অংশটুকু হাতে তুলে নিল। হাতের মতো পেঁচিয়ে ধরে। কণ্ঠ ভ্রুকুটি করে তাকালো। কি হচ্ছে এটা? তুর্য আরো খানিকটা কাছে আসলো। ফিসফিস করে বলল, বউগো, এত রাগ কেন? কণ্ঠজল শক্ত করে নেয়। চোখ দুটো তার চিকচিক করছে ইতিমধ্যে। অবশ্যই লুকানোর বৃথা চেষ্টা করলো কণ্ঠ। তা চোখ এড়ালো না তুর্যের। খুব কষ্ট হচ্ছে। তুর্যের এহেন প্রশ্ন শুনে টুপটাপ পানি পড়ছে কণ্ঠের চোখ দিয়ে। রাগ মেশানো কণ্ঠ বলে ওঠে, আমার কাছে কি চাই আপনার? আমি আপনার বউ না, বুঝলেন? কি হয়েছে কণ্ঠের? তুমি তো আমার বউ। কণ্ঠ ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি কেন বউ হব? সহিতে ম্যাডাম আছে তো। তুর্য কণ্ঠকে আলগোছে জড়িয়ে ধরে। কণ্ঠে এক পর্যায়ে ভ্যাবা করে কেঁদে দেয়। কষ্ট পায় না। সহিত আমার বন্ধু। ওর সাথে শুধু ফ্রেন্ডশিপের সম্পর্ক। আর তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী হও। কণ্ঠ ফুপিয়ে উঠল। ওনার সাথে এত হাসাহাসি করলেন কেন? এত কিসের কথা? তুর্য কণ্ঠের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে, উফ, ও আমাদের ইনভাইট করতে এসেছিল। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসবে। ওখানে ওর সাথে যেতে বলেছে। কিন্তু আমার তো বউ আছে। আমি তোমার সাথে যাব। সত্যি? অবশ্যই। তুমি থাকতে অন্য কারোর সাথে যেতে যাব কেন? কণ্ঠ বেজায় খুশি হয়ে উঠল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। পুরো রুম জুড়ে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।